নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। খবরে অশোক, নোবেলের জন্য ট্রাম্পের নাম মনোনীত করল পাকিস্তান। বিশ্বের ১৬০০ কোটি পাসওয়ার্ড হ্যাকারদের কবজায়। শিক্ষাকর্মীদের ভাতা স্থগিত। চাকরিহারাদের নিয়ে অন্তর্বর্তী নির্দেশ হাইকোর্টের। শুধু ভারতের জন্য আকাশসীমা খুলল ইরান। ফিরলেন পড়ুয়ারা, কমছে না যুদ্ধের তীব্রতা। রবীন্দ্র সরোবরে আন্তর্জাতিক যোগ দিবস পালন। মুর্শিদাবাদের দমকলে বোমা ও গান পাউডার সহ গ্রেপ্তার 2 দুষ্কৃতী। ইরানে ভূমিকম্প, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.1। ছাতা মাথায় ক্লাস করছে পড়ুয়ারা। ভিডিও ভাইরাল হতেই ক্ষোভ হুগলির শিক্ষামহলে। পাকিস্তানে উন্নত প্রযুক্তির স্টিলথ যুদ্ধবিমান পাঠাচ্ছে বন্ধুদেশ চীন। অকৃতকার্যরা পাবে দ্বাদশে ওঠার সুযোগ। দ্বিতীয় সেমেস্টারেও সাপ্লিমেন্টারি পরীক্ষা চালুর বিজ্ঞপ্তি দিল সংসদ। থানায় জাল ইন্সপেক্টর, প্রেমিকার মন পেতেই পুলিশের সাজ যুবকের। সময়ের অনেকটা আগে দেশের 75% এলাকাতেই ঢুকেছে বর্ষা। নিরাপত্তা নিয়ে এয়ার ইন্ডিয়াকে আগেই সতর্ক করেছিল ডিজিসিএ। ড্রিমলাইনার বিপর্যয়ে নেপথ্যে বিদ্যুৎ বিভ্রাট, মিলল নতুন তথ্য। ভারতের কাছে হারের ভয়ে যুদ্ধবিরতি, স্বীকার পাক উপপ্রধানমন্ত্রী ইশকদারের। গোপীবল্লভপুর 1 নম্বর সুবর্ণরেখা নদীর বন্যা পরিস্থিতি নজরদারিতে গোপীবল্লভপুর ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘুরে দেখলেন নদী তীরবর্তী গ্রাম। ঝাড়গ্রাম শহরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তার বেহালদশা, সংস্কারের দাবি। ওয়েস্ট বেঙ্গল, ইরানের ভয়ে মধ্যপ্রাচ্য থেকে বিমান ঘাঁটি সরাচ্ছে আমেরিকা। কোথায় কোথায় সরাচ্ছে? জামবনি, চিল্কিগড় কজওয়ের উপর দিয়ে বইছে নদীর জল। বিচ্ছিন্ন চিল্কিগড়ের সঙ্গে জেলা সদর ঝাড়গ্রামের যোগাযোগ ব্যবস্থা। ঝাড়গ্রাম আন্ধারি মোহভান্ডার গ্রামে দাঁতাল হাতির হামলায় আশঙ্কাজনক এক চিকিৎসাধীন ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। বিনপুর 1 নম্বর লক্ষণপুর এলাকায় হাতি প্রবেশ করতেই সতর্ক এলাকাবাসীরা। এলাকায় সতর্কতা জারি করল বন দপ্তর। ঝাড়গ্রাম মৌভান্ডার গ্রামে হাতি তাণ্ডবে বাড়ির দেওয়াল ভেঙে জখম শাশুড়ি ও বৌমা, চিকিৎসাধীন হাসপাতালে। এক নাগাড়ে টানা বৃষ্টিতে চন্দ্রীসহ একাধিক এলাকায় বিঘার পর বিঘা চাষ জমি জলমগ্ন। ব্যাপক ক্ষতির আশঙ্কা প্রকাশ চাষিদের। ওয়েস্ট বেঙ্গল বিগ ব্রেকিং, এসএসসির ভাতাতে স্থগিত দেশ হাইকোর্টের এবার কী হবে? আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। বিশ্বের ১৬০০ কোটি পাসওয়ার্ড হ্যাকারদের কবজায়। নয়াদিল্লি, ফেসবুক হোক বা গুগল কিংবা কোনো ব্যাংকিং অ্যাপ, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড ব্যবহার এখন বাধ্যতামূলক। কিন্তু সেই তালার চাবি যদি হারিয়ে যায়, এমনটাই ঘটেছে ডিজিটাল দুনিয়ায়। হ্যাকারদের সৌজন্যে কোটি কোটি পাসওয়ার্ড সহ বিভিন্ন ধরনের লগ ইন তথ্য এখন ঘুরে বেড়াচ্ছে ডার্ক ওয়েবে। যে কেউ যে কোনো সময় সেই তথ্য হাতিয়ে নিয়ে কবজা করতে পারে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। নিমেষে হাতিয়ে নিতে পারে ব্যাংকে জমিয়ে রাখা কষ্টার্জিত টাকা। কত মানুষের পাসওয়ার্ড এভাবে হ্যাকাররা কবজা করেছে, সংখ্যাটা অবিশ্বাস্য। কয়েক লক্ষ বা কয়েক কোটি নয়, সারা বিশ্বে ১৬০০ কোটি পাসওয়ার্ড ফাঁস হয়ে গিয়েছে। সেগুলি অ্যাপল, ফেসবুক, গুগল, টেলিগ্রামের মতো বিভিন্ন প্ল্যাটফর্মের, এমনকি সরকারি বিভিন্ন পোর্টালও এর মধ্যে রয়েছে। সাইবার নিউজ নামে একটি সংস্থা এই নিয়ে তদন্ত চালায়। তাদের তদন্ত রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে ফোর্বস পত্রিকায়। তাতেই এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে ইন্টারনেটের ইতিহাসে সাইবার সুরক্ষার এত বড় গলদ এর আগে কোনোদিন সামনে আসেনি। ব্যক্তি থেকে শুরু করে বহু জাতির সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠান সকলেই এর শিকার। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই বিপুল পরিমাণ তথ্য ফাঁস হয়ে যাওয়ার ফলাফল কী হতে পারে তা এখন কল্পনাও করা যাচ্ছে না। ফিশিং অ্যাটাক বা অ্যাকাউন্ট দখল তো বটেই, হ্যাকাররা আরও বড় কোনো সাইবার হামলাও চালাতে পারে, আশঙ্কা বাড়িয়ে তাদের মন্তব্য। এটা শুধু তথ্য ফাঁস নয়, বিশ্বজুড়ে সাইবার অপরাধ চালানোর জন্য নীল নকশা। কিন্তু কিভাবে পাসওয়ার্ডের তথ্য ফাঁস হলো? সাইবার নিউজের গবেষকরা জানিয়েছেন, হ্যাকাররা বিভিন্ন উপায়ে ফোনে বা কম্পিউটারে ইমেল ওয়্যারের লিঙ্ক পাঠাচ্ছে। ভুলক্রমে সেই লিঙ্কে ক্লিক করলেই হ্যাকারদের হাতে চলে যাচ্ছে ব্যক্তিগত তথ্য। তারপর তা চলে যাচ্ছে ডার্ক ওয়েবে। চলতি বছরের শুরু থেকে নেট দুনিয়ায় নজরদারি শুরু হয়। গত মে মাসে 18.5 কোটি তথ্য সম্বলিত একটি রহস্যজনক ডেটাবেসের সন্ধান পান এক সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ। কিন্তু তা ছিল হিমশৈলের চূড়ামাত্র। পরে এরকম 30টি ডেটাসেটের সন্ধান মেলে। তার প্রতিটি কোটি কোটি লগ ইন তথ্যে ভর্তি। সব মিলিয়ে দেখা যায় এই তথ্যের সংখ্যা ১৬০০ কোটি। গবেষকরা জানিয়েছেন পুরনো তথ্য আবার ফিরে এসেছে এমনটা নয়, এর পুরোটাই একেবারে নতুন ওয়েবসাইটের লিঙ্ক। ইউজার নেম ও পাসওয়ার্ড একেবারে সাজিয়ে রাখা রয়েছে। ডার্ক ওয়েব সম্পর্কে ন্যূনতম জ্ঞান রয়েছে এমন যে কেউ অল্প টাকার বিনিময়ে সেগুলি সহজেই কিনে নিতে পারে। তাহলে ব্যক্তিগত তথ্য রক্ষার উপায় কী? গুগল ইতিমধ্যেই ব্যবহারকারীদের জানিয়েছে প্রচলিত পাসওয়ার্ড বা টু ফ্যাক্টর অথেন্টিকেশনের বদলে পাস কি ব্যবহার করুন। ফিশিং রুখতে পাস কি বেশি কার্যকর। এসএমএস বা ইমেলে পাঠানো কোনো লিঙ্কে ক্লিক করার আগে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিসিআই। সাইবার সুরক্ষা বিশারদরা জানিয়েছেন পাসওয়ার্ড ব্যবহার করলেও তা যেন যথেষ্ট জটিল হয়। নোবেলের জন্য ট্রাম্পের নাম মনোনীত করল পাকিস্তান। ইসলামাবাদ, 21 জুন। তলে তলে কি বন্ধুত্ব বাড়িয়েই চলেছে পাকিস্তান ও আমেরিকা। সম্প্রতি কয়েকটি ঘটনায় তেমনই অনুমান ওয়াকিবহল মহলের। বিশেষ করে হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী নন সেনাপ্রধান আসিম মুনির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক সেই জল্পনা আরও উস্কে দিয়েছে। এর মাঝে ইসলামাবাদ আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যাকে ঘিরে জল্পনা চলছে গোটা বিশ্বে। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনীত করেছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, ভারতের সঙ্গে যুদ্ধবিরতির মার্কিন প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাই শান্তিতে তাকে নোবেল দেওয়ার প্রস্তাব রেখেছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র। তবে কি আমেরিকার পরম বন্ধু হওয়ার চেষ্টা রয়েছে পাকিস্তান?
এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। মার্কিন প্রেসিডেন্টের নাম নোবেলে মনোনীত করার বিষয়ে আজ শনিবার একটি বিবৃতি জারি করেছে পাকিস্তান। তারা জানিয়েছে, ক্রমবর্ধমানের আঞ্চলিক অস্থিরতার মধ্যেই অসাধারণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন ট্রাম্প। কৌশলে তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে সমঝোতা করিয়েছেন। পরিস্থিতির খুব দ্রুত অবনতি হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। এর ফলে বৃহত্তর সংঘাত এড়ানো গিয়েছে, লক্ষ লক্ষ মানুষের বিপর্যয় আটকানো গিয়েছে। তাই নোবেলের শান্তি পুরস্কার তারই পাওয়া উচিত বলে মনে করছে পাক সরকার। যদিও ট্রাম্প তেমনটা মনে করেন না। তিনি জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর জন্য তিনি নোবেল পাবেন না। অপরদিকে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবন্ধের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তেহরানের উপর হামলা বন্ধ করার জন্য তেল আবিবকে এখন আর্জি জানানো অসম্ভব। হেরে যাওয়া পক্ষের তুলনায় যদি কেউ যুদ্ধ জেতে, তাহলে তাদের অনুরোধ করা কঠিন। কিন্তু মধ্যস্থতায় আমরা তৈরি। আমরা ইরানের সঙ্গে কথা বলছি, দেখি কি হয়। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক খবরগুলো শুনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। শিক্ষাকর্মীদের ভাতা স্থগিত, চাকরিহারাদের নিয়ে অন্তর্বর্তী নির্দেশ হাইকোর্টের। কলকাতা। চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার রায় ঘোষণা করে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, 26 সেপ্টেম্বর বা আদালতের পরবর্তী নির্দেশ পর্যন্ত এই ভাতা দেওয়া যাবে না। 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে। তার 15 দিনের মধ্যে পাল্টা হলফনামা দেবে মামলাকারীরা। হাইকোর্টের এই রায়ে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের কপাল আরও পুড়ল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। সুপ্রিম কোর্টে যে 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল, তার মধ্যেই রয়েছেন এই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা। গত মে মাসে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, চাকরিহারা গ্রুপ সি কর্মীদের মাসে 25,000 এবং গ্রুপ ডি কর্মীদের 20,000 টাকা ভাতা দেওয়া হবে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করা হয়। অতিরিক্ত শূন্যপদ সহ প্রায় 44,000 চাকরি হবে এবং গোটা প্রক্রিয়ায়। অথচ তারপরে চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। শুনানিতে মামলাগুলির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্য, কিন্তু রাজ্যের বিরোধ সত্ত্বেও ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। রায়ের কপিতে উল্লেখ রয়েছে, এভাবে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আদতে দুর্নীতিতে সমর্থন করেছে রাজ্য সরকার। বিচারপতির আরও পর্যবেক্ষণ, ভাতা দেওয়া হচ্ছে কারণ তারা আর্থিকভাবে দুর্বল। ফলে ভবিষ্যতে যদি এই স্কিম বেআইনি বলে খারিজ হয়ে যায়, তাহলে এদের পক্ষে আর টাকা ফেরত দেওয়া সম্ভব হবে না। পাশাপাশি সুপ্রিম রায়ের কথা উল্লেখ করে বিচারপতি বলেছেন, অপছন্দ হলেও শীর্ষ আদালতের রায় সকলকে মানতে হবে। বিচার ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের বিশ্বাস কোনোভাবেই নষ্ট করা যাবে না। প্রাথমিকভাবে মনে হয়েছে, রাজ্যের স্কিম শীর্ষ আদালতের রায়কে অতিক্রম করে যেতে চেয়েছে। রায়ে আরও উল্লেখ করা হয়েছে, রাজ্য শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দাখিল করেছে, তাই শীর্ষ আদালতের অনুমতি নিয়েই তারা এই ভাতা ঘোষণা করতে পারত। কিন্তু ভাতা নিয়ে হাইকোর্টের মামলায় রাজ্য শীর্ষ আদালতের রিভিউয়ের আবেদনের নিষ্পত্তির অজুহাত খাড়া করেছে। রাজ্যের এই পরস্পর বিরোধী আচরণ স্পষ্ট নয়। এছাড়াও বিচারপতি বলছেন, এই স্কিমের মাধ্যমে রাজ্য কাজের নিরাপত্তার কোনো আশ্বাস দেয়নি। আবার এই স্কিমে কোনো বেকারকেও ভাতা দেওয়া হচ্ছে না। এটা স্পষ্ট যে দুর্নীতির জন্য যাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল, তাদের টাকা দেওয়া হবে। যারা বাড়িতে বসে থাকবে, রাজ্য জেনে বুঝে তাদের টাকা দেবে। তাই রাজ্যকে আদালত কোনোভাবেই এই স্কিম চালানোর অনুমতি দিতে পারে না। এই স্কিম আসলে প্রতারণামূলক কাজকে সমর্থন করার জন্য করা হয়েছে বলে মনে করছে আদালত। মামলাকারী ও চাকরিহারাদের প্রসঙ্গ উল্লেখ করে বিচারপতি সিনহা রায়ে বলেছেন, দুপক্ষই যেখানে ক্ষুধার্ত, সেখানে রাষ্ট্র এক পক্ষকে খাবার তুলে দিয়ে অন্য পক্ষকে বঞ্চিত রাখতে পারে না। রাষ্ট্রের এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু কখনোই তা একপেশে হতে পারে না। যে কোনো নাগরিকই জনস্বার্থে এখন মামলা দায়ের করতে পারেন বলে মনে করে আদালত। ইরানে ভূমিকম্প, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.5। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। তেহরান। 21শে জুন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে, ইরানের হামলা পাল্টা হামলায় অশান্তি বাড়ছে পশ্চিম এশিয়ায়। এর মাঝেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। গতকাল শুক্রবার গভীর রাতে ইরানের উত্তর ও মধ্যপ্রদেশের সেমনানে কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.5। সেমনান প্রদেশের সোরখেয়েত জেলার কাছাকাছি এলাকায় ভূমিকম্পের উৎসস্থল। সূত্রের খবর, তেহরানের কিছু অংশেও কম্পন অনুভূত হয়, যদিও এই ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইরান এমনিতেই ভূমিকম্প প্রবণ দেশ, মাঝে মাঝেই কম্পন অনুভূত হয় সেখানে। তবে গতকাল শুক্রবার রাতের কম্পন নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন বিশেষজ্ঞরা। অনেকের ধারণা, ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মাঝে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে তেহরান, সেই কারণেই এই কম্পন অনুভূত হয়েছে। যদিও গোটা বিষয়টির উপর নজরদারি রয়েছে। ছাতা মাথায় ক্লাস করছে পড়ুয়ারা, ভিডিও ভাইরাল হতেই ক্ষোভ হুগলির শিক্ষামহলে। চুঁচুড়া। ক্লাসরুমে ছাতা মাথায় নিয়ে পড়াশোনা করছে শিক্ষার্থীরা, শিক্ষকও পড়াচ্ছেন ছাতা মাথায়। সম্প্রতি এমনও একটি ভিডিও ভাইরাল হওয়ায় চাঞ্চল্য ছড়ায় হুগলিতে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্তমান। জানা গেছে ওইটি পড়ুয়ার পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভিডিও। তা দেখে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে প্রশাসনের একাংশ। জানা গেছে দোতলা পাকা বাড়িতে রয়েছে ওই বিদ্যালয়। ভিডিওতে যা দেখা গিয়েছে সেটি স্কুলের পুরনো বাড়ির অংশ। সেখানে দেওয়াল পাকা হলেও উপরে টিনের চাল। সেই চালের কিছু অংশ মরচে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। স্কুলের দাবি, সেই কারণেই বৃষ্টির দিনে ছাতা মাথায় পড়তে হয়। ওই ভবন সংস্কারের জন্য সরকারের কাছে আবেদন করা হলেও টাকা মেলেনি। যদিও হুগলি জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, 2024 সালে প্রধান শিক্ষক আবেদন করার পরেই সরেজমিনে তদন্ত করা হয়। টাকা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়। গত মাসেই সরকার প্রায় 11 লক্ষ টাকা অনুমোদন করেছে। তা চলতি সপ্তাহে জেলার তহবিলে এসে পৌঁছেছে। প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত বলেন, আমার পাকাপোক্ত 4টি ক্লাসরুম রয়েছে।
কিন্তু তাতে প্রি প্রাইমারির 15 জন ও ক্লাস 1-এর 13 জনকে পড়ানো যায় না, তাই ওই পুরনো ভবনে পড়াতে হয়। বিষয়টি শিক্ষা দপ্তরকে বহুবার জানিয়েছি। শিক্ষাকর্তারা পাল্টা প্রশ্ন করেছেন, কংক্রিট ভবনের বারান্দা কেন ব্যবহার করা হয় না, কেনই বা ত্রিপল জোগাড় করা হয়নি, বাড়তি ক্লাসরুমের জন্য আবেদনই বা কেন করা হয়নি। এসবের যুক্তিগ্রাহ্য উত্তর অবশ্য স্কুল কর্তৃপক্ষের কাছে মেলেনি। এ নিয়ে হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, ছবি তোলার জন্য ছাত্রদের বিপদে ফেলার দায় স্কুল কর্তৃপক্ষকেই নিতে হবে। ত্রিপল সব সময় পঞ্চায়েত থেকে পাওয়া যায়। আমরা ইতিমধ্যেই ওই ভবনে পরিত্যক্ত ঘোষণা করেছি। ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রবণতা বিপজ্জনক। পাকিস্তানকে উন্নত প্রযুক্তির স্টিল যুদ্ধবিমান পাঠাচ্ছে বন্ধুদেশ চীন। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খবরে অশোক। নয়াদিল্লি, সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো স্টিল যুদ্ধবিমান সম্পর্কে একথা অনায়াসেই বলা যায়। বিশেষ প্রযুক্তি ও আকারের কারণে শত্রুর রেডারে ধরা না দিয়েই কাজ হাসিল করতে পারে এই বিশেষ ধরনের যুদ্ধবিমান। বিশ্বের হাতে গোনা কিছু দেশের কাছেই এই উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান রয়েছে। এবার সেই তালিকায় জুড়েছে পাকিস্তানের নামও। সৌজন্য তাদের বন্ধু রাষ্ট্র চীন। জানা গেছে, পাকিস্তানকে উন্নত প্রযুক্তির স্টিল যুদ্ধবিমান দিচ্ছে চীন। আগামী 2 মাসের মধ্যেই চীন থেকে 40টি সৈন্যয়াং যে-35 স্টিল যুদ্ধবিমান পাকিস্তানে পৌঁছবে। ভারতের অস্ত্রভাণ্ডারে এই মুহূর্তে কোনো স্টিল যুদ্ধবিমান নেই। ভারতের এএমসিএ এই নিয়ে গবেষণা চালাচ্ছে, কিন্তু তাতে অন্তত 1 দশক সময় লাগবে। অর্থাৎ ভারতের নিজস্ব প্রযুক্তিতে স্টিল জাতীয় যুদ্ধবিমান তৈরি করতে 2035 সাল অবধি সময় লাগতে পারে। এদিকে পাকিস্তানের অস্ত্রভাণ্ডারে চলতি বছরেই জুড়বে স্টিল যুদ্ধবিমান। চীনের তৈরি এই উন্নত স্টিল যুদ্ধবিমান আমেরিকার F-35 যুদ্ধবিমানকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে বলে অভিমত বিশেষজ্ঞদের। জানা যাচ্ছে, পাকিস্তানের কয়েকজন অভিজ্ঞ পাইলট গত 6 মাস ধরে চীনে রয়েছে। স্টিল যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন তারা। সব ঠিক থাকলে চলতি বছরেই আগস্টের পাকিস্তানে পৌঁছবে চীনের তৈরি অত্যাধুনিক এই যুদ্ধবিমান। দেখে নেব শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। সময়ের অনেকটা আগে দেশের 75% এলাকাতেই ঢুকেছে বর্ষা। কলকাতা, গোটা দেশে বর্ষা প্রবেশ করার স্বাভাবিক সময় 8ই জুলাই। এবার জুনের তৃতীয় সপ্তাহের মধ্যে দেশের অন্তত 75 ভাগ অংশে বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, তাতে আগামী দিন চারেকের মধ্যে প্রায় গোটা দেশে বর্ষার প্রবেশ হয়ে যেতে পারে আবহাওয়াবিদরা মনে করছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ড হয়ে বিহার পর্যন্ত পৌঁছেছে। বর্ষার দ্রুত এগোনোর ক্ষেত্রে সেটি সহায়ক হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান ও হিমাচল প্রদেশের একাংশে ও সামগ্রিকভাবে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু, কাশ্মীর এবং লাদাখে বর্ষা এখনও প্রবেশ করেনি। দিন দুয়েকের মধ্যেই রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীরের আরও কিছু অংশে বর্ষা প্রবেশ করবে। এই দুদিনের মধ্যে দেশের রাজধানী দিল্লি এবং পাঞ্জাব ও হরিয়ানার কিছু জায়গায় বর্ষাকাল শুরু হবে। রাজস্থান ও উত্তরপ্রদেশের উপর ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখার অবস্থান বর্ষাকে সক্রিয় করতে সহায়ক ভূমিকা নিয়েছে। দেশে এবার বর্ষার প্রবেশ স্বাভাবিক সময়ের আগেই হয়েছে। কেরল হয়ে দেশের মূল ভূমিতে বর্ষা প্রবেশ করার স্বাভাবিক সময় হলো 1 জুন। এবার তার 8 দিন আগেই 24 মে কেরলে বর্ষা প্রবেশ করেছে। একই দিনে উত্তর পূর্ব ভারতেও ঢুকেছিল বর্ষা। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন 5ই জুন। সেই জায়গায় এবার 29 মে উত্তরবঙ্গের বেশিরভাগ অংশে বর্ষা প্রবেশ করেছিল। তারপর বেশ কিছুদিন বর্ষার অগ্রগতি থমকে ছিল। দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হওয়ার স্বাভাবিক দিন 10ই জুন। নির্দিষ্ট সময়ের 7 দিন পর নিম্নচাপের ধাক্কায় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বাকি অংশে বর্ষা প্রবেশ করে। একই দিনে বর্ষা প্রবেশ করে ঝাড়খণ্ডে। তারপর কয়েকদিনের মধ্যে পুরো ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশের বড় অংশে ছড়িয়ে গিয়েছে মৌসুমি বায়ু। নমস্কার, এখনকার সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট খবরে। ধন্যবাদ।